সে এখন সুস্থ। বেশি উত্তেজিত হয়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছে। ওষুধ দিয়েছি, স্যালাইন চলছে। ইনশাল্লাহ কাল বিকেলে বাসায় নিয়ে যেতে পারবেন। এই বলে ডাক্তার চলে গেলেন। হঠাৎ ট্রিনার দেখা মিলল সবার। দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে মুখ বুজে নীরবে কান্নায় করেই চলছে। তনয় আহমেদ আর আতিক খানের এই দৃশ্য দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। তড়িৎ ছুটে গেল ট্রিনার নিকট। সাহেলা খানম তিরক্ষী মেজাজ নিয়ে তেতিয়ে উঠলেন। ভাইজান, ও যেন এখানে না আসে। ও যদি এখানে আসে, আমি ওকে টুকরো টুকরো করে ধলেশ্বরীতে ভাসিয়ে দিব। ট্রিনা যেন আবারও ফুপিয়ে কেঁদে উঠল। চাচা ফুপার হাত ছাড়িয়ে চোখের পানি মুছে চলে গেল নিচে। রেহু, তুই আমার এই পুতুল মেয়েটাকে তোর ঘরের পুতুল বউ বানাতে চেয়েছিলি। মনে হয় সেই সময় এসে গেছে। আমি চাই কালই আবিরের সাথে ওর বিয়েটা হোক। আমি চাই না রাজনীতিতে থেকে ওর জীবনটা ধ্বংস হয়ে যাক। এই মেয়ে কত মানুষকে মেরেছে তা আমার জানা নাই। আমি কখনো কল্পনাও করতে পারিনি ও এসবে জড়াবে। আমার মেয়েটাকে তুই বাঁচা। আমি আজ আছি, কাল নেই। আল্লাহ চাইলে বেশি সময় লাগবে না আমার মৃত্যু হতে। আমার পুতুলটাকে তোর কাছে দিয়ে যেতে চাই। রেহেনা নিশ্চুপ চোখে তাকিয়ে রইল তার ভাইজানের অববয়ে। ট্রিনার এমন সত্যি কেউ সরিয়ে মেখে নিতে পারছে না। ভাইজান, তুমি ব্যস্ত হও না। তুমি আগে সুস্থ হও, তারপর যা হবে দেখা যাবে। শফিউল আহমেদ রেহেনার কথা মানলেন না। কাল বিকেলের মধ্যেই যেন বিয়েটা হয় সেই ব্যবস্থা করতে বলে। সকলে শফিউল আহমেদের কেবিনে দাঁড়িয়ে আছে। ট্রিনার সাহস নেই কেবিনে ঢোকার। কেবিনের দরজার পাশে দাঁড়িয়ে অবলোকন করছে তার বাবাকে। শফিউল আহমেদ নরম গলায় সবার উদ্দেশ্যে বলতে লাগলেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি এতে কারো দ্বিমত থাকবে না, আর এই সিদ্ধান্ত নড়চড় হবে না। কাল আমাকে বাসায় নেওয়ার পর আসরের নামাজ বাদ টিনা আর আবিরের বিয়ে। তনয় ভাই, আপনি একটু সব দিকটা ম্যানেজ করবেন। শফিউল আহমেদের কথায় কেউ কোনো বাক্য ব্যয় করল না। কথার সম্মতি জানিয়ে দিল সবাই। ট্রিনার মনে মন খারাপের ঘূর্ণিঝড় শুরু হলো। ত্যাগ করলো স্থান। ইবনে সিনার ছাদে এক কোণে বসে অঝরে ধারায় বইতে শুরু হলো তার অভিমান ভরা কান্না। বাবা, তুমি আমায় এমন শাস্তি কেন দিলে? তুমি আমায় দূরে সরিয়ে দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিলে কেন বাবা? আমি যেন তোমার কাছে না যেতে পারি, তোমার সাথে দেখা না করতে পারি। বাবা, আমি তো এমনটা কখনোই চাইনি বাবা। বাবা, আমি কিভাবে তোমাদের ছাড়া থাকবো বাবা? তনয় আহমেদ, আবির আর সানি কেবিনের ব্রেঞ্চিতে বসে আছে মাথা হেলিয়ে দিয়ে। সাহেলা খানমকে বুঝিয়ে সবাই বাসায় নিয়ে গেছে। আতিক খান ও তনয় রিসিপশনের ফর্মালিটি কাজ করছেন। ট্রিনা ফলা ফলা চোখে শফিউল আহমেদের কেবিনের কাছে এসে হাজির হয়। চুপি চুপি কক্ষে প্রবেশ করে। তন্দ্রাচ্ছন্ন শফিউল আহমেদ বেডের নিকটে গিয়ে বসে টিনা। শফিউল আহমেদের হাতখানা নিজের গালে স্পর্শ করে শব্দ না করে নীরবে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাবা, আমি সব ছেড়ে দিব বাবা। আমার উপর এমন অভিমান করে দূরে সরিয়ে দিও না বাবা। বাবা, ও বাবা, তুমি বড্ড অভিমান করছো বাবা। আমায় ক্ষমা করে দাও বাবা। ট্রিনার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার বাবার হাতে। ভেজা স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় শফিউল আহমেদ। পদত্যাগের খবরটা আমি যেদিন পাবো সেদিন আমি ক্ষমা করব তোমায়। তবে তোমার বিয়ে যে কাল হবে এই সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। এখন একটা বাক্য ব্যয় না করে চলে যাও। বাসায় গিয়ে তোমার সাথে আমার কথা হবে। শফিউল আহমেদের কণ্ঠে গম্ভীরতার ছাপ। শফিউল আহমেদের কথায় ট্রিনা স্তব্ধ বিমূর্ত হয়ে চেয়ে রইল। চোখের জল মুছে নিয়ে বেরিয়ে পড়ল কেবিন হতে। ইতিমধ্যে দেখা মিলল আবিরের।
সে ট্রিনার আসার টের পেয়ে দরজার বাহিরে থেকে সবটা দেখেছে এতক্ষণ। আবিরকে দেখা মাত্র এক দণ্ড দাঁড়ালো না ট্রিনার পিছু করলো আবির। ছাদের বেঞ্চিতে বসে বসে হাউমাউ করে কাঁদছে ট্রিনা। নিজেকে আজ বড্ড দোষী মনে হচ্ছে তার। অসহ্যকর লাগছে সবটা। ট্রিনা উত্তেজিত হয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়তে চাইল ছাদের কিনারা হতে। অমনি পুরুষালী দেহে ঠাই পড়ল ট্রিনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আবির বলতে লাগলো, কি করছিলে বলো? সুইসাইড করলে যদি সব সমাধান হতো তাহলে পৃথিবীর সবাই না বেঁচে থেকে এটাই করতো। ট্রিনার মস্তিষ্কে হাত রেখে ভুলিয়ে দিতে দিতে আবির বলতে লাগলো, সব ঠিক হয়ে যাবে পুতুল, সব ঠিক হয়ে যাবে। ট্রিনা তার বিজ্ঞানী মশাইয়ের শার্ট খাবলে ধরে কাঁদতে লাগলো বিরামহীনভাবে। ব্রেঞ্চিতে বসলো আবির। কিছুক্ষণের মাঝেই ট্রিনা ঘুমিয়ে পড়ল তার বিজ্ঞানী মশাইয়ের বুকে মাথা রেখে। আহমেদ ভিলায় মানুষের আনাগোনা চলছে। আশেপাশে প্রতিবেশীরা শফিউল আহমেদের অসুস্থতার কথা শুনে দেখতে এসেছে। পরিবারের সকলে উপস্থিত। ট্রিনার কক্ষ ভেতর থেকে বন্ধ। মেয়েটা কাল রাত থেকে এখনো কিছু মুখে দেয়নি। রেহেনা ট্রিনার কক্ষে কড়া নাড়ছে। বিষণ্ণ ট্রিনা এসে খুলে দিল কক্ষের দরজা। রেহেনা অবাক চোখে তাকিয়ে আছে ট্রিনার পানে। কি হাল হয়েছে এই পুতুল মেয়েটার! রেহেনার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল ট্রিনার চেহারা দেখে। তড়িৎ জড়িয়ে ধরে রেহেনা বলে উঠল, আয় মা, কিছু খেয়ে নে, এইভাবে না খেয়ে থাকলে কি চলবে? ট্রিনা কিছু বলল না। সম্মতি জানিয়ে টেবিলে গিয়ে বসলো ট্রিনা। কয়েক লোকমা ভাত মুখে দিতে না দিতেই কাজী সাহেব এসে হাজির। কনের শোয়ের জন্য তলব করা হয়েছে। রেহেনা কাজীকে অপেক্ষা করার কথা বলার আগেই ট্রিনা বেসিনে গিয়ে হাত ধুয়ে মাথায় কাপড় দিয়ে হাজির হলো কাজীর সামনে। সই সহ কবুল বলে ট্রিনা আবার খাওয়ায় মনোযোগ দিল। রেহেনা ট্রিনার এমন আচরণ দেখে করুণ মুখভঙ্গিমায় তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে বিয়ে সম্পূর্ণ হয়েছে। শফিউল আহমেদের কাছে এক পাশে রেহেনা, অন্য পাশে আতিক বসে আছে। আতিক শফিউল আহমেদের হাতখানা ধরে বলল, ভাইজান, এখন আপনার শরীর কেমন লাগছে? শফিউল আহমেদ ক্লান্ত গলায় বললেন, আতিক, মেয়েটাকে কয়েকদিনের জন্য তুমি একটু তোমাদের বাসায় নিয়ে যাও। আমি যতদিন না সুস্থ হচ্ছি ও তোমাদের ওখানেই থাকবে। সাহেলা এখন রেগে আছে ট্রিনার ওপর। এই মেয়েকে আমি সামলে রাখতাম। ওকে যতক্ষণ তুমি খাওয়ার কথা বলবে না ও ততক্ষণ খাবার ছুঁয়েও দেখবে না। মেয়েটা আমার বড্ড অভিমানী। দেখা গেল বাসায় থাকলো, ওর মা রেগে থাকলে পুতুলের দিকে তাকানোও যাবে না। আতিক মৃদু হাসলেন। তা না হয় নিলাম, মেয়েটার সাথে এখনো রেগে থাকবে? মেয়েটাকে ক্ষমা করে দাও। শফিউল আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন। সময় হলে সব করব, ওকে নিয়ে যা। সন্ধ্যার আজান পড়েছে। সাই সাই গতিতে এগিয়ে চলছে আতিকের গাড়ি। তার পেছনের গাড়িতে আবির ড্রাইভ করে আসছে। আবিরের পাশের সিটে বসে আছে ট্রিনা। বিষণ্ণতার ছাপ বহমান তার চেহারায়। আবির আর চোখে চাইল ট্রিনার পানে। আবির যতদূর জানে ট্রিনার বেহেলার সুর খুব পছন্দ। তাই হালকা রোমাঞ্চকর মিশ্রিত একটা সুর আবির গাড়িতে প্লে করলো। সুরের আওয়াজে ট্রিনা ফিরে চাইল আবিরের প্রাণে। মনে মনে ভাবতে লাগলো, এই মানুষটা কত শান্ত। এই তো কিছুদিন আগেও তারা প্রেম করছিল, আজ তাকে স্বামী হিসেবে লিখে নিয়েছে। যেটা দেরিতে হওয়ার ছিল সেটা যেন মুহূর্তের মধ্যেই ঘটে গেল। ট্রিনা আবিরের পানে চেয়ে জোরপূর্বক ঠোঁটে হাসি টানল। সানোয়ার ও মাসরিফ গণস্বাস্থ্যে ভর্তি হয়েছে। হাতটাকে ব্যান্ডেজ করা হয়েছে। মাসরিফের অবস্থা মোটামুটি ভালো। তার কাল রাতের কথা মনে পড়তেই শরীর ঝনঝন করে ওঠে। ভাগ্যিস পুরুষত্ব একটুর জন্য বিলীন হয়নি। এমন মেয়ের সাথে পাঙ্গা নিতেও এখন মাসরিফের বুক কাঁপছে। ভাই, খালি একবার কন, যেমনি হোক ওই তিনারে খালাস কইরা দিমু। সানোয়ার পৈশাচিক হাসে, বলে যে, একটু ভালো হতে দে, যা করার আমিই করব। এখন তোরা যা, আর শোন, সিগারেট নিয়ে আসবি ফের আসলে। সানোয়ার বিড়বিড় করে বলতে থাকে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। ট্রিনা, তুই নিঃস্ব হয়ে যাবি।
খান মঞ্জিল আসা মাত্রই জাবেদ এগিয়ে আসলো, মালামাল বয়ে নিয়ে ঢুকলো বাড়ির ভেতর। ডুপ্লেক্স বাড়িটার সামনের আঙ্গিনায় এক পাশে ফুলের বাগান, তার পাশে বেতের বসার সোফা, অন্য পাশে একটা ছোট্ট সুইমিং পুল। টিনা আর আবির সদর গেটে দাঁড়িয়ে আছে। রেহেনা খান হাতে বরণডালা নিয়ে বরণ করছে। বিয়ে নিয়ে টিনার কোনো চাঞ্চলতা চাপ দেখা যাচ্ছে না। নিয়ম মেনেই প্রবেশ করলো। রেহেনা সিঁড়ি ভেঙে আবিরের সাথে নিয়ে গেল টিনাকে আবিরের রুমে। খাটে বসিয়ে রেহেনা বলল, ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার দিচ্ছি টেবিলে। টিনা রেহেনার কথায় মাথা দুলালো। আবির ইতিমধ্যে ওয়াশরুমে চলে গেছে। এই প্রথম আবিরের রুমে প্রবেশ করেছে টিনা, তাও বউ হিসেবে। টিনা বসা থেকে উঠে দাঁড়ায়, কক্ষের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। কক্ষের সাথে আরেকটি আলাদা রুম রয়েছে, সেখানে রয়েছে বিজ্ঞান বিষয়ক নানা যন্ত্রপাতি, রিসার্চের ফাইল, বিভিন্ন আসবাবপত্র। কক্ষে সকল কিছু অফ হোয়াইট কালারের মোড়া। ব্যালকনিতে রয়েছে গোলাপ আর অ্যালোভেরা গাছ, তার পাশে একটা দুজন বসার মতো দোলনা। হঠাৎ লুকায়িত গোপন মোবাইলটা বের করে ত্রিনা কল করলো। তার একান্তই কাজের সঙ্গীকে। ওপাশ থেকে স্বর ভেসে আসে পুরুষালী কণ্ঠে, ম্যাডাম, আপনি যে খবরটা জোগাড় করতে বলেছেন আমি সেই কাজেই নিয়োজিত আছি। ত্রিনা গম্ভীর কণ্ঠে প্রশ্ন, ওরা এখন কোথায় দিদার? গণস্বাস্থ্য হাসপাতালে আছে ম্যাডাম। সানোয়ার বোধহয় সুস্থ হলে আপনার কোনো ক্ষতি করতে পারে, ওর কোথায় হাত পাবে তাই বোঝা যাচ্ছে। ত্রিনা ভয়ঙ্কর হাসি হাসলো। ত্রিনার এমন হাসি শুনে দিদার সংকুচিত হলো। ম্যাডাম হাসছেন কেন? আপনি কি কিছু ভেবে রেখেছেন? দিদার তুমি ভালো করেই জানো আমি কিছু মুখে বলি না, সময় হলে নিশ্চয়ই দেখতে পাবে। দিদার বিদায় জানালো। ত্রিনা তার গোপন ফোনটাকে লুকিয়ে রাখলো। ওয়াশরুমের সামনে ত্রিনা দাঁড়িয়ে আছে, মূল উদ্দেশ্য তার বিজ্ঞানী মশাইকে লজ্জায় ফেলা। ইতিমধ্যে ওয়াশরুমের দরজা খুলে বের হতেই থতমত খেয়ে দাঁড়ায় আবির। ত্রিনা মিনমিন করে মুস্কি হাসছে তার বিজ্ঞানী মশাইয়ের ভেজা অবয়ব দেখে। ত্রিনা গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করলো তার বিজ্ঞানী মশাইয়ের। সাথে সাথে ত্রিনার চোখ মারল আবিরকে। ত্রিনার এমন আচরণে হকচকিত হয় আবির। আবির ত্রিনাকে বলল, হচ্ছেটা কি? ত্রিনা আরো আবিরের কাছে এগিয়ে এলো। আবিরের গালে আঙ্গুল স্লাইড করে বলতে লাগলো, উফ, কন্ট্রোল টিনা, কন্ট্রোল। ত্রিনা দুষ্টুমি ছলে বলল, বুঝলেন বিজ্ঞানী মশাই, আমি আর দেরি করতে চাইছি না। আপনার লজ্জা থাকলে এক্ষুনি বিসর্জন দিন, বুঝলেন? এমন না হয় এই লজ্জা না কাটাতে পারলে আমি বাচ্চা কাচ্চার মুখও দেখতে পারবো না। এই বলে ত্রিনা তার বিজ্ঞানী মশাইকে চুমু খেয়ে নিল। আবির হতভম্ব হয়ে চাইল ত্রিনার পানে। ত্রিনার অবয়ে এখনো দুষ্টুমিরা খেলা করছে। ত্রিনা আবারও বলতে লাগলো, এই যে দেখুন, এখনো আপনি লজ্জা পেয়ে বসে আছেন। এই যে 4 ঘন্টা হতে বসলো, আমি আপনার বউ হয়েছি, এখনো অবধি একটা চুমুও খেলেন না। সব যদি আমায় করতে হয় আপনি করবেন কখন? আবির হতভম্ব স্থির হয়ে চেয়ে আছে তার পুতুলের দিকে। লাজ শরমের মাথা খেয়েছে নাকি তার পুতুল? ত্রিনার কথায় হুঁশ ফেরে আবিরের। তা বিজ্ঞানী মশাই, যদি একটু সরতেন তাহলে আমি ফ্রেশ হতে যেতে পারি। তবে আপনি যদি আমার সাথে আবারও ওয়াশরুমে ভ্রমণ করতে চান, আই ডোন্ট মাইন্ড। ত্রিনার এহেন কথায় আবির বিষম খায়। ওয়াশরুমের দরজা থেকে রুমে চলে আসে। ভ্রু কুচকিয়ে আয়নায় তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, মেয়েরা হবে সর্বদা লজ্জাপতি গাছের ন্যায়। পুতুল লজ্জাপতি গাছ না হয়ে কবে থেকে এমন ঠোঁটকাটো হলো? ছি ছি। ত্রিনার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। আবির সোফায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। অবশ্য কাজ রেখে কিছুক্ষণ পর পর ত্রিনাকে সে অবলোকন করছে। তার পুতুলকে আজ অসম্ভব সুন্দর লাগছে। শুভ্র রঙের ঢিলেঢালা 4 পিস পরে আছে তার পুতুল। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলোকে শুকাচ্ছে মেশিন দিয়ে। এমন দৃশ্য দেখে আবির নিজেকে আটকাতে পারল না। ত্রিনার হাত থেকে সো মেরে নিয়ে গেল মেশিনটা। চুলের মধ্যে হাত বুলিয়ে আঁকিবুকি করতে করতে শুকাতে লাগলো তার পুতুলের চুল। দরজায় ঠক ঠক করা নাড়ছে।
ত্রিনা জিজ্ঞাসা করলো। কে? দরজার ওপাশ হতে উত্তর আসলো। ছোট মাজরানি, আমি তোমাদের যাবে চাচা। বড় মাজরানি খাবার খেতে রাখছি, চলে আসেন। ত্রিনা কথার জবাব দিল। আমি কিছুক্ষণ পর আসছি, আপনি চলে যান চাচা। আবিরের হাত থেকে মেশিনটা নিয়ে এক গাল হেসে বলল, থাক, বউকে বসাতে হবে না, অনেক ভালোবাসার সময় পাবেন, এবার চলুন। আবির লজ্জায় নিজ ঠোঁট কামড়ে ধরল। তড়িৎ অন্যদিকে ফিরে নিজে নিজে ব্লাশ হতে লইল তার পুতুলের কথা শুনে। খাবার পর্ব শেষ করে আবির এখন অবস্থান করছে তার ছোট্ট নিজস্ব ল্যাবটাতে। আবির নিজ মনে তার কাজ করে চলছে। ত্রিনা আবিরের আশেপাশে ঘুরঘুর করছে। ছোট ল্যাবটাতে রাসায়নিক অ্যাসিডে ভরপুর। ভিন্ন ভিন্ন কাচের মাঝে ভিন্ন কিছু রাখা। অ্যাসিড রাখার সেলফটার সামনে দাঁড়িয়ে ত্রিনা তার বিজ্ঞানী মশাইকে বলল, এগুলো কি বিজ্ঞানী মশাই? আবির তার পুতুলকে কড়া করে বলল। সাবধান, কিছু স্পর্শ করো না। 2 মিনিট সময় দাও, আমি এসে নেই। ত্রিনা হ্যাঁ সূচক মাথা দুলালো। আবির হাতের কাজটা গুছিয়ে রেখে দুটা কাচের মাস্ক নিয়ে এগিয়ে এলো তার পুতুলের কাছে। একটা ত্রিনাকে পড়তে বলে, নিজে একটা পড়ে নিল। এই যে দেখছো, এটা হলো সালফিউরিক অ্যাসিড, আর এটা নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক কিংবা নাইট্রিক অ্যাসিড ঝলসে দিতে পারে মানুষের শরীর, গলিয়ে দিতে পারে মাংস। এর জন্য এই যত প্রকার অ্যাসিড আছে এগুলো নিয়ে কাজ করতে গেলে প্রথমে এই মাস্ক আর হাতে গ্লোভস, আলাদা পোশাক পরিধান করে নিতে হয়। আবিরের কথাগুলো ত্রিনা মনোযোগ দিয়ে শুনছে। ত্রিনা নিচের তাকের রাখা অ্যাসিডগুলোকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কেমন? এগুলো কি মানুষের ক্ষতি করে? আবির জবাব দিল, এটা ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়েও মারাত্মক অ্যাসিড এটা। সেগুলো অনেক কম পরিচিত। ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিড হ্যামিট ফাংশন অনুসারে অ্যাসিডের শক্তিমাত্রা হচ্ছে -31.3 এবং 100% সালফিউরিক অ্যাসিডের তুলনায় এই অ্যাসিড 1,00,000 কোটি গুণ শক্তিশালী। চাইলে যে কেউ ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিড নিয়ে কাজ করতে পারবে না। টেস্ট টিউব বা বিকারকে মুহূর্তে গলিয়ে ফেলে ভয়ঙ্কর অ্যাসিড। কাঁচ, সিরামিক বা ধাতু কোনো কিছু নিরাপদ নয় ফ্লোরো অ্যান্টিমনিকের কাছে। ত্রিনা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলল, তাহলে এই অ্যাসিড সংরক্ষণ করা হয় কিভাবে? আবির বিকারগুলো পরিষ্কার করতে করতে বলল, রান্নার সময় যে ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করা হয় তার উপর একটা মসৃণ আবরণ থাকে, আবরণ টেফলন পলিমারের। এই টেফলনের কাছে হারমানের ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিড। টেফলন আসলে বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম পলিটেট্রাফ্লোরাইথিন। টেট্রাফ্লোরাইথিন নামের একটি 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগের পলিমার হল পলিটেট্রাফ্লোরাইথিন বা টেফনল। অর্থাৎ অনেক টেট্রাফ্লোরাইথিন অণু পাশাপাশি যোগ হয়ে যে পলিমার যৌগ গঠন করে তাই টেফলন। টেফলনের কার্বন ফ্লোরিন রাসায়নিক বন্ধন রয়েছে। এই বন্ধন অত্যন্ত শক্তিশালী। শক্তিশালী অ্যাসিডও টেফলনের এই বন্ধন ভাঙতে পারে না। টেফলনের সঙ্গে বিক্রিয়া ঘটে না কোন অ্যাসিডের। তাই টেফলনের পাত্রে রাখা হয় ফ্লোরো অ্যান্টিমনিক নামের মারাত্মক অ্যাসিডকে। তারপরে ফ্লোরো অ্যান্টিমনিক সবচেয়ে শক্তিশালী অ্যাসিড নয়, সবচেয়ে শক্তিশালী হল কার্বোরেন গ্রুপের অ্যাসিড। তবে টেফলনের প্লাস্টিকের পাত্রে ব্যবহার যায় অহরহ। এরপর ত্রিনা বিজ্ঞানগার থেকে বেরিয়ে এলো ব্যালকনিতে। গোপন ফোনটা বের করে কল দিল দিদারকে। গম্ভীর কণ্ঠে ত্রিনা বলে উঠল, দিদার একটা ফর্দ পাঠিয়ে দিচ্ছি, জিনিসগুলো কিনে রাখবেন। ইতিমধ্যে ফর্দ পেয়ে দিদারের কপালে ঘামতে শুরু করলো। ম্যাম, এইগুলো দিয়ে কি হবে? ত্রিনা পৈশাচিক হাসলো। দিদার, তুমি ভালো করেই জানো আমি কিছু বলি না, সব করে দেখাই, জিনিসগুলো যেন রেডি থাকে। দিদার শুকনো ঢোক গিলছে, সাহস জুগিয়ে বলল, ঠিক আছে ম্যাম। তাহলে কি করতে চলছে টিনা? আর ফর্দ দেখেই কেন দিদার ঘামতে শুরু করলো? তাহলে কি কোনো কিছু ঘটতে চলছে? ইমতিয়াজ ভাই, আপনি তো সব কিছুই শুনেছেন। আমি এখন উত্তরায় আছি। আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি। আমি পদত্যাগ করতে চাই। আপনি যত শীঘ্রই একটা মিটিং ডাকবেন, আমি এসে আমার পদত্যাগের ঘোষণা করে দিব। ইমতিয়াজ ভারাক্রান্ত মনে জবাব দিল, আমার দলে তোমার উপর আমার খুব ভরসা ছিল, একটা আস্থার জায়গা ছিল। কোনো কাজ দিলে নিজে নিশ্চিত থাকতাম তোমার শূন্যতা আমি বারবার অনুভব করব। টিনা ফিসেল হাসলো। চিন্তা করবেন না ইমতিয়াজ ভাই, আমি এবার একটু নিজেকে নিয়ে ভাবতে চাই। আমার শত্রুদের টেক্কা দেওয়ার দায়িত্ব আমার।
সানোয়ারের জন্য আমার বাবার আজ এই অবস্থা। আমি জানি ও আমায় শান্তিতে বাঁচতে দিবে না। ওর ব্যাপার আমি দেখে নিব। আপনি মিটিংয়ের ব্যবস্থা করুন। ইমতিয়াজ বিদায় নিয়ে কল কাটল। ট্রিনা ভাবসলীনভাবে দাঁড়িয়ে আছে বারান্দায়। হঠাৎ ট্রিনাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল আবির। বাঘ ফিরিয়ে চুমু খেলো তার পুতুলের ললাটে। টিনা তার বিজ্ঞানী মশাইকে জড়িয়ে ধরে বলল, আমি খুবই ক্লান্ত, সর্বদিক থেকে ক্লান্ত। আমি একটু সময় চাই, আমায় একটু সময় দিন, সবটা আমি গুছিয়ে নিব। আবির মৃদু হাসলো। ট্রিনাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। ল্যাপটপের সুইচ অফ করে আবির তার পুতুলকে বুকের মাঝে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিল। চরের শব্দে কেঁপে উঠল কক্ষ। ট্রিনা হতবাক হয়ে চেয়ে আছে তার বিজ্ঞানী মশাইয়ের পানে। কি হলো, কেন হলো, কিছু জানে না ট্রিনা। হঠাৎই চর কেন দিল আবির তার গালে। আবির চেঁচিয়ে বলে উঠল, এই রাজনীতির জন্য তোমার বাবার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে তুমি মিটিংয়ে ডেকেছ। এখন তো মনে হচ্ছে তোমার এই রাজনীতির জন্য আমার প্রাণ গেলেও তুমি তোমার জায়গা থেকে এক চুরও নড়বে না। নিজের জীবনকে কি মনে করেছ বলো ট্রিনা? ট্রিনার চোখ ছলছল করে উঠল। তার বিজ্ঞানী মশাই তাকে ট্রিনা বলে ডেকেছে। তার মুখে যেন নামটা কতই না বিশ্রী শোনা যাচ্ছে। তার মুখে পুতুল নামটাই মধুর মতো মনে হয়। ট্রিনা নিজেকে গুছিয়ে বলতে লাগলো, আমি মিটিংটা কথা শেষ করতে পারল না। আবির গর্জে উঠল, আমার শোনার কোনো দরকার নেই, এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। আবিরের কথায় ট্রিনার মন ধুমড়ে মুচড়ে যেতে লাগলো। রাগ সঞ্চার করে নিজের পার্সোনাল ফোনটাকে কাবাডে রেখে বেরিয়ে গেল কক্ষ থেকে। কিছুক্ষণ আগের কথা, ট্রিনা তার ফুপুর কক্ষে গল্প গুজবে মেতেছিল। আবিরের কক্ষে ট্রিনার ফোন ক্রমাগত বেজেই চলছে। বার কয়েকবার রিং হওয়ার পরও যখন আবির দেখল ফোন কেউ তুলছে না, তখন আবির ল্যাব থেকে বেরিয়ে কলটা রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে ইমতিয়াজ বলে উঠল, কতবার কল দিয়েছি, কোথায় ছিলে ট্রিনা? তুমি যে মিটিংটা অ্যারেঞ্জ করতে বলেছিলে ওইটা আমি করে দিয়েছি। টাইমটা আমি তোমায় বিকেলে জানিয়ে দিচ্ছি। এটা যে পদত্যাগের মিটিং ছিল তা আবির অবগত ছিল না, কিন্তু তার রাগকে সে কন্ট্রোল করতে পারল না। ট্রিনা আসা মাত্রই বসিয়ে দিল চর। সৃষ্টি হলো ভুল বুঝাবুঝির। তাহলে এই ভুল বুঝাবুঝির মাঝে আবিরকে যে কাঠখড় পোড়াতে হবে, আবির তা যদি জানতো তাহলে কোনো দিন এই ভুল আবির করতো না। তাহলে কি হতে চলছে আবিরের সাথে? কক্ষের সাফেদ পর্দাটা নড়ছে। ইতিমধ্যে কক্ষের আশেপাশে থাকা ফুলদানিগুলো ভেঙে পড়ে আছে মেঝেতে। হাত থেকে অঝোর ধারায় ঝরছে রক্ত আবিরের হাত থেকে। তাতে আবিরের কিছু যায় আসে না, চোখ ভিজে আছে তার। এর মাঝেই বিকট শব্দ শুনতে পেয়ে রেহেনা খান তড়িঘড়ি করে ছুটে আসলো। ছেলের এমন অবস্থা দেখে ধক করে উঠল তার তনু। দৌড়ে গিয়ে ছেলের পানে বসে ফার্স্ট এড বক্সটা থেকে তুলো বের করে চেপে ধরল ক্ষত স্থানে। ছেলের করুণ চাহনি দেখে দিশেহারা অবস্থা হয়ে গেল রেহেনার। কান্না মাখা অবয় নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল আবির। মা, আমি হাত দিয়ে পুতুলকে মেরেছি। মা, পুতুল অনেক কষ্ট পেয়েছে মা। আমি এখন কি করবো মা, বলো না মা, বলো। আবিরের কথা শেষ হতে না হতেই জাবেদ চাচা এসে হাজির। মাজরনি, ছোট মাজরনিকে দেখলাম সদর গেট থেকে বেরিয়ে যেতে। আমি অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ছোট্ট মাজরনিকে দেখলাম ছিনজি করে কোথায় যেন চলে গেল, তাই আপনাদের জানাতে এলাম। জাবেদের কথা শুনে আবির বসা থেকে উঠে দাঁড়ালো। দিদারের মোবাইল বেজে চলছে। দিদার কল না তোলায় ট্রিনার মাথা রাগে টকবক করছে। ওয়াশরুম থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে এলো দিদার। ফোনে 7 বার মিসড কল উঠে আছে। এটা দেখে যেন দিদারের গলা ইতিমধ্যে শুকিয়ে গেছে। কাপা কাপা হাতে ডায়াল করলো ট্রিনার নাম্বারে। ওই পাশ থেকে চেঁচিয়ে উঠল ট্রিনা, আচ্ছা দিদার, তোমায় 2টা অপশন দিচ্ছি, যে কোনো একটা বেছে নিবে, কেমন? এখন বলো কিভাবে মরতে চাও? তোমায় আমি গুলি করে মারবো নাকি জীবন্ত কবর দিব? দিদার জড়তা আটকে রেখে বলল, ম্যাম ভুল হয়ে গেছে, ওয়াশরুম গিয়েছিলাম। ট্রিনা রাশভারী গলায় দিদারকে শুধালো, আমি বন্যছটায় আছি, তোমার সময় 1 ঘন্টা, সাথে করে একটা স্কুটার নিয়ে আসবে। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। টাইম স্টার্ট নাও।
দিদার প্রতি উত্তরে জবাব দিল, ঠিক আছে ম্যাম। এই কারণেই বোধহয় ভালোবাসায় জড়াতে চাচ্ছিলেন না আপনি। তুলি সানির সামনাসামনি দাঁড়িয়ে কথাটা বলল সানিকে। চারপাশে একবার অবলোকন করলো সানি। আসরের আজান পড়ছে। নির্জল রাস্তায় জামসিং এর রাস্তা বরাবর একটু নীরব থাকে। এই মুহূর্তে যে তার তুলির সাথে দেখা হবে তা এটুকুও বুঝতে পারেনি সানি। তুলি তড়িৎ খাবলে ধরল সানির শার্টের কলার। তুলির চোখের পানে চেয়ে সানি নরম গলায় বলল, তুলি, কলারটা ছাড়ো, কেউ দেখলে খারাপ ভাববে। ছাড়বো না, কখনোই ছাড়বো না। ব্লক লিস্টে আমার নাম্বার রাখার সাহস আপনার আসে কোথা থেকে? ট্রিনার রাজনীতি করতো তাই আপনি পিছু হাঁটলেন, আমি তো হাঁটবো না। একটু সময় দিন, তারপর দেখবেন মাথায় গুলি ঠেকিয়েও কবুল বলবো। তুলি রাগী গলায় বলে উঠল সানিকে। সানি তুলির কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল। তড়িৎ ছুঁয়ে দিল তুলির অধর। পুরুষালী ছোঁয়ায় তুলির তনুময় শিহরণ জেগে উঠল। তুলি কথা শেষ করতে না করতেই সানির কাণ্ডে হতভম্ব হয়ে গেল তুলি। এবার যেন তুলি মুখে তালা দিল। এখনো সানি তুলির কোমর জড়িয়ে আছে। সানি মাথা নিচু করে তুলির কানে ফিসফিস করে বলল, অনার্সটা সম্পূর্ণ করতে দিন, তারপর না হয় আমি আপনাকে তুলে নিয়ে বিয়ে করব। এখন তো হ্যাপি? সন্ধ্যা হতে চললো, বাসায় চলে যান, রাতে কল করব। সানি তুলিকে ছেড়ে দিয়ে নিজ পথে হাঁটা শুরু করলো। তুলি এখনো ও পথের ন্যায় দাঁড়িয়ে আছে সানির পানে চেয়ে। কিছুক্ষণ আগের কাণ্ড মনে পড়তেই আবারও লজ্জায় লাল হয়ে গেল তুলি। নিজের মাথায় নিজেই চাটি মেরে তুলিও হাঁটা শুরু করলো বাড়ির পানে। ইমতিয়াজ ভাই, ট্রিনা বলছি, টাইমটা একটু বলে দিন। অন্য নাম্বারটায় আর কল করবেন না, ওইটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। ট্রিনার স্বরে কঠোরতা ভাব। ট্রিনা, তুমি কোন কারণে রেগে আছো? না ইমতিয়াজ ভাই, একটু সাময়িক ঝামেলায় আছি, তেমন কিছু না। টাইমটা সেন্ড করে দিয়েন। কথা শেষেই ফোনটাকে রেখে দিল কাঠের মেঝেতে। চিরচেনা এই বর্ণছোটা রিসোর্ট, তার এই কাঠের বাড়িতে রয়েছে ট্রিনার কত স্মৃতি। কত রাত এখানে থেকে গেছে গা ঢাকা দিয়ে। এখান থেকে কত রাজনীতির কাছে বেরিয়েছে ট্রিনা। বেশ কয়েকবার বাবার সাথে অভিমান করে এখানে এসে থেকেছে সে। তার গিটার, বেহালা রিসোর্টের মালিকের কাছে রেখেছে ট্রিনা, কারণ এখানে সে রেগুলার কাস্টমার, সবাই চেনায়। তাই কেউ এক বাক্য ব্যয় করে না ট্রিনার সাথে। ট্রিনা আসলে তারা অনেক খুশি হয়। ট্রিনার নীরব একাকী রাতগুলো কাটে বেহেলা, গিটার আর গানের ঝুড়িতে। আজও সে গান গাইবে, মন মিশিয়ে গাইবে। কেউ তাকে ডিস্টার্ব করবে না। এতটুকু হলেই তার শান্তি। প্রিয় মানুষের হাত থেকে চর খাওয়া ভোলা কি এত সহজ? এর শাস্তি যে আবিরকে সে দিবে। এই যে তার বিজ্ঞানী মশাইয়ের থেকে দূরে থাকবে, এটাই যে তার দেওয়া বিজ্ঞানী মশাইয়ের উপর শাস্তি। আবির তার পুতুলের মোবাইলে কল করে অবাক হয়ে গেল। তার পুতুল যে মোবাইল রেখে গিয়েছে। সন্ধ্যা হতে চলল। এখন কি করবে আবির? রক্তাক্ত হাতটাকে ব্যান্ডেজ করলো আবির। রেহেনা খানকে আবির বলল, মা, আমার জন্য যেহেতু পুতুল বেরিয়ে গেছে, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। এই বলেই আবির বেরিয়ে এলো। আবির পর মেহের আর শেহজাতের কাছে কল করে জানতে পেরেছে ট্রিনা ওখানে যায়নি। দিশেহারা লাগছে আবিরের। মোবাইলে চোখ ফেরাতেই ভেসে উঠল নাফিউল স্যারের নাম্বার। কল রিসিভ করলো আবির। আবির, কোথায় তুমি? তোমায় যে টেস্টগুলো দিয়েছিলাম কত দূরে গিয়েছে? স্যার, বউ হারিয়ে গিয়েছে, তাই বউ খুঁজছে। আবিরের কথায় নাফিউল স্যার ভ্রু কুঁচকালো। সে জানেই না আবির বিয়ে করেছে। কি বলছো আবির? তোমার বিয়ে হলো কবে? জানতেই তো পারলাম না। 24 ঘন্টা হতে চলো স্যার, বিয়েটা হুট করে হয়েছে। বউ আমার উপর অভিমান করেছে স্যার। আপনি তো প্রেম করে বিয়ে করেছেন। বউ অভিমান করে লুকিয়ে থাকলে আপনি কি করেন? নাফিউল স্যার হাসলেন, মৃদু গলায় জবাব দিলেন, চিন্তা করো না, একটা পদক্ষেপ বলে দিচ্ছি, তাতে কাজও হতে পারে। ঠিক আছে স্যার। তুমি কি ওর বান্ধবীদের সাথে কথা বলেছো? জি স্যার। ওর কি কোনো ছেলে বন্ধু আছে? জি স্যার। ওকে যদি কল করে না থাকো, ওকে কল করবে। ও নিশ্চিত কিছু জানতে পারে। অভিমান করলে মেয়েরা সচরাচর বাপের বাড়ি যায়, সেখানে খোঁজ নিয়েছো? স্যার, আমার বউ রাজনীতি করেন, সে রাগ করলে বাপের বাড়ি যাবে না।
তাছাড়া বিয়েটা অন্যভাবে হয়েছে, তাই ওর বাড়িতে যাওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তোমার ওয়াইফ সবচেয়ে কাকে বেশি ভালোবাসে? ওর বাবাকে স্যার। বুঝলাম। আচ্ছা আবির, তারপর তুমি ওর বাসায় স্বাভাবিকভাবে যাবে। ওর বাবা নিশ্চিত জানে তার মেয়ে অভিমান করলে কোথায় যায়। তুমি তো বুদ্ধিমান ছেলে, আশা করি বাকি যা করতে হবে তা তুমি বুঝিয়েছ। আবির আশার আলো খুঁজে পেল, ঠোঁটে হাসি টেনে ফিরল বাসায়, এই ভেবে যে সকাল সকাল উঠে আবির বের হবে সাভারের উদ্দেশ্যে। রেডিও কলোনির সিপি রেস্টুরেন্টের টেবিলে বসে আছে ট্রিনার বন্ধুমহল। ওয়েটার বয় এসে অর্ডার নিয়ে স্থান ত্যাগ করলো অতি দ্রুত। সবাই টেবিলে বসা থাকলেও ট্রিনা দাঁড়িয়ে। ট্রিনার টেবিলে একটা চাপাতি রাখলো, দেখেই মনে হচ্ছে মাত্রই কিনে আনা হয়েছে। ট্রিনার এভাবে টেবিলে চাপাতি রাখার কারণ কেউ বুঝতে পারছে না। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে ট্রিনার পানে। ট্রিনা সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, চাপাতিটা কেমন হয়েছে বল তোরা? আন্নি জবাব দিল, খারাপ না। শেহজাদ বলল, কি করবি এটা দিয়ে? পরপর মেহের শুধালো, ফল কাটবি বুঝি? কিন্তু সানি কিছু বলার আগেই যেন সানি ঘামতে লাগলো ট্রিনার এহেন কাণ্ডে। ট্রিনা যে সানির গলার চাপাতিটা ধরে আছে, সবাই ভয় পেয়ে গেল ট্রিনার কাণ্ডে। আবির তোকে ফোন দিয়েছিল নাকি? সত্যি কথা বলা চাই, না হলে তো জানিস 2 সেকেন্ডের ব্যাপার। সানি ঢোক গেল, না দেয়নি, সত্যি বলছি গুন্ডি, এবার তো ছাড়। ভাই আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার এখনো বিয়ে হয় নাই। কত আশা করে রাখছি বউরে নিয়ে বুড়া হম, রুম ভর্তি ছানাপানা বানাবো। তুই আমার আশায় পানি ঢালিস না। ট্রিনা হাত থেকে চাপাতিটা রেখে চেয়ার টেনে বসলো। শেহজাদ আর মেহের ট্রিনার উদ্দেশ্যে বলল, আমাদের কাছে কল দিয়েছিল, আমরা বলেছি হলে আসিসনি। কি হয়েছে ট্রিনা? ভাইয়ের সাথে কি রাগারাগি হয়েছে? ট্রিনার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বেয়ে নামলো।